ফের কলকাতায় পথ দুর্ঘটনা। তপসিয়ায় যাত্রী বোঝাই সরকারি বাস উল্টে গিয়ে বিপত্তি, আহত হয়েছেন বেশ কয়েকজন। হিন্দল দে আমাদের প্রতিনিধি রয়েছেন এই মুহূর্তে টেলিফোন লাইনে। হিন্দল, বাসটি উল্টে গেল কিভাবে? যাত্রীরা প্রত্যেকে সুরক্ষিত আছেন তো? দেখো, যাত্রীদের মধ্যে কিন্তু অনেকেই আহত। তাদেরকে রীতিমতো যে বাসটি উল্টে গিয়েছে সেটা সরকারি বাস। এখনো পর্যন্ত পুলিশ সূত্রে সেটাই জানা যাচ্ছে যে সেই বাসের পিছনের দিকের যে কাঁচের অংশ থাকে সেই কাঁচের অংশ ভেঙে কিন্তু যাত্রীদেরকে বের করে নিয়ে আসা হচ্ছে। তুমি দেখতে পাচ্ছ স্থানীয়রা কিন্তু রীতিমতো সেই কাজে হাত লাগিয়েছেন, স্থানীয়রাই উদ্ধার কার্য চালাচ্ছেন। তুমি দেখতে পাচ্ছ কিভাবে একে একে যাত্রীকে বার করা হচ্ছে ভিতর থেকে। এবং এই যে ঘটনা ঘটেছে, এই ঘটনা ঘটেছে আজ সকাল 8টা নাগাদ। তেমনটাই পুলিশ সূত্রে খবর যে একটি সরকারি বাস, যেই বাসটি পার্ক সার্কাস 7 পয়েন্টসের দিক থেকে কিন্তু সায়েন্স সিটির মোড়ের দিকে অর্থাৎ কিনা ইএম বাইপাসের দিকে যাচ্ছিল। এবং তখনই তপসিয়া মোড়ের কাছে বাসটি আচমকাই উল্টে যায়। তুমি দেখতেই পাচ্ছ উল্টে পড়ে রয়েছে সেই বাসটি রাস্তার মাঝ বরাবর অংশে। এবং সেই সময় বাসের মধ্যে কিন্তু বহু যাত্রী ছিলেন, তাদের মধ্যে মহিলা পুরুষ মিলিয়ে বহু যাত্রী সেখানে ছিলেন। তাদের মধ্যে অনেকেই কিন্তু আহত হয়েছেন। সেই আহত যাত্রীদেরকে, আহত কন্ডাক্টরকে, তাদেরকে কিন্তু সেখান থেকে বার করা হচ্ছে। এই যে গোটা বাসটি যে উল্টে গেল, কিভাবে উল্টালো, সেক্ষেত্রে কি সামনে কেউ চলে এসেছিল সেই কালে আপৎকালীন যে ব্রেক কষার কারণেই কি বাসটি উল্টে গেল, নাকি বাসে কোনো যান্ত্রিক ত্রুটি ছিল, সেই বিষয়টা পরবর্তী ক্ষেত্রে স্পষ্ট হবে। কিন্তু এখন যে কাজ দেখা যাচ্ছে যে স্থানীয় যারা রয়েছেন তারাই কিন্তু উদ্ধার কার্যে হাত লাগিয়েছেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে ঠিকই, কিন্তু প্রাথমিক যে উদ্ধার কার্য সেই উদ্ধার কার্য কিন্তু স্থানীয় যারা রয়েছেন তারাই কিন্তু করছেন। এবং স্বাভাবিকভাবে এই দুর্ঘটনা সকাল 8টার সময় ঘটলো পার্ক সার্কাস তপসিয়া মোড়ের কাছে। সে তাতে কিন্তু যেটা পুলিশ সূত্রে এখনো পর্যন্ত জানা যাচ্ছে, এই সরকারি বাসটি পার্ক সার্কাস 7 পয়েন্টসের দিক থেকে ইএম বাইপাসের দিকে যাচ্ছিল এবং তখনই এই দুর্ঘটনা ঘটে। নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি উল্টে গেল, না যান্ত্রিক ত্রুটির কারণে নাকি সামনে কেউ চলে আসার কারণে, এমার্জেন্সি ব্রেক কষার কারণে এটা ঘটেছে, সেটা এখনো পর্যন্ত স্পষ্ট নয়। প্রাথমিকভাবে যাদেরকে যারা আটকা পড়ে রয়েছেন, যারা আহত হয়েছে, তাদেরকে উদ্ধার করে নিয়ে যাচ্ছে। অনেককেই কিন্তু চিত্তরঞ্জন হাসপাতালে পাঠানো হচ্ছে, তেমনটা পুলিশ সূত্রে জানা যাচ্ছে। গোটা ঘটনায় পুলিশ এখন গোটা বিষয়টি যেমন খতিয়ে দেখছে, তার পাশাপাশি উদ্ধার কার্য চলছে। এবং যে বাসটি উল্টে গিয়েছে, এই উদ্ধার কার্যের পর সেই বাসটিকে রাস্তা থেকে সরিয়ে নেওয়ার একটা কাজ চালানো হবে। কেননা যানবাহন চলাচল যেহেতু বেশ খানিকটা শ্লথ গতিতে হচ্ছে, যেহেতু পার্ক সার্কাসের দিক থেকে ইএম বাইপাসের দিকে যাওয়ার রাস্তায় এই দুর্ঘটনা ঘটেছে, সেই রাস্তায় যান চলাচল অত্যন্ত শ্লথ গতিতে হচ্ছে, তেমনটাই কিন্তু দেখা যাচ্ছে। ধন্যবাদ হিন্দল। বৃহস্পতিবার আইপ্যাকের কর্ণধার প্রতীক জৈনের বাড়িতে তল্লাশির সময় সকলকে চমকে দিয়ে সেখানে ঢুকে পড়েন মুখ্যমন্ত্রী। সঙ্গে ছিলেন মুখ্য সচিব, রাজ্য পুলিশের ডিজি, কলকাতার পুলিশ কমিশনার, ডেপুটি কমিশনার এবং অন্যান্য পুলিশ কর্তারা। তদন্তকারী অফিসারদের হুমকি দেওয়ার পাশাপাশি ফাইল এবং ইলেকট্রনিক তথ্য প্রমাণ ছিনিয়ে নেওয়া হয়। সুপ্রিম কোর্টে দায়ের হওয়া মামলায় এমনই চাঞ্চল্যকর দাবি করল ইডি। আইপ্যাকে ইডির তল্লাশির সময় পুলিশের শীর্ষ কর্তাদের সঙ্গে নিয়ে মুখ্যমন্ত্রী সেখানে ঢুকে পড়া, সবুজ ফাইল হাতে বেরিয়ে আসা। এরপর লাউডন স্ট্রিটে আইপ্যাকের কর্ণধারের বাড়ি থেকে সেক্টর 5-এ আইপ্যাকের অফিসে পৌঁছে যাওয়া। সেখানেও ইডির তল্লাশি চলাকালীন ফাইল হাতে মুখ্যমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ কর্মীর বেরিয়ে আসা। বৃহস্পতিবারের এই সব ছবি ঘিরে টানাপোড়েন চলছে সোমবারও। সামনে আসছে অভিযোগ, পাল্টা অভিযোগ। প্রশ্ন উঠছে, ইডি অফিসাররা সেদিন মুখ্যমন্ত্রীকে বাধা দেননি কেন? ইডির সঙ্গে থাকা কেন্দ্রীয় বাহিনী বা কি করছিল? ভেতরে ঠিক কি ঘটেছিল? এই প্রেক্ষাপটে সুপ্রিম কোর্টে দাখিল করা পিটিশনে ইডি অভিযোগ করেছে, তল্লাশির সময় সকলকে চমকে দিয়ে সেখানে ঢুকে পড়েন মুখ্যমন্ত্রী। সঙ্গে ছিলেন মুখ্য সচিব, রাজ্য পুলিশের ডিজি, কলকাতার পুলিশ কমিশনার, ডেপুটি কমিশনার এবং অন্যান্য পুলিশ কর্তারা। তারা শুধু তদন্তকারী অফিসারদের হুমকি দেননি, ইডি অফিসারদের থেকে ফাইল এবং ইলেকট্রনিক তথ্য প্রমাণ ছিনিয়ে নেন। সুপ্রিম কোর্টে দাখিল করা পিটিশনে ইডি আরও অভিযোগ করেছে, যা ছিনিয়ে নেওয়া হয় সেগুলি আর্থিক দুর্নীতি দমন আইনের আওতায় তথ্য প্রমাণ হিসেবে বাজেয়াপ্ত করা হয়েছিল। ইডির পিটিশনে আরও অভিযোগ করা হয়েছে, তাদের আর ওই জায়গায় তল্লাশি চালানোর অনুমতি দেওয়া হয়নি। এটা অনারেবল সুপ্রিম কোর্টে পিটিশন ফাইল করেছে, আমাদের এক্ষুনি তার উপর মন্তব্য করার কিছু নেই। এটা অনারেবল সুপ্রিম কোর্ট দেখবে। তবে যেটা শুনেছি সেটা হচ্ছে যে বিজেপির নেতারা যে ভাষায় আক্রমণ করছে, ইডির নথিতেও সেই রকম ধরনেরই ভাষার অভিযোগ আছে। রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি চিফ সেক্রেটারিকে সঙ্গে নিয়ে, ডিজিকে সঙ্গে নিয়ে, পুলিশকে সঙ্গে নিয়ে গিয়ে একটা সরকারি সংস্থার তদন্তের গুরুত্বপূর্ণ নথি ছিনতাই করছেন।
এরপরে বাংলা এবং বাঙালির সম্পর্কে কি ধারণা হচ্ছে গোটা দেশের মানুষের? এটা তো অপরাধ, ফৌজদারি অপরাধ। আইপ্যাকের অফিস এবং তাদের কর্ণধারের বাড়িতে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট এই তল্লাশি চালাচ্ছিল কয়লাকাণ্ডের তদন্তে। কিন্তু আইপ্যাক এই কেন্দ্রীয় এজেন্সি স্ক্যানারে এলো কি করে? সুপ্রিম কোর্টে দাখিল করা পিটিশনেও তা উল্লেখ করেছে ইডি। তারা দাবি করেছে আন্তঃরাজ্য আর্থিক তছরূপের মামলায় তদন্ত চলছে, যেখানে অবৈধ কয়লা খনি থেকে ২,৭৪২ কোটি ৩২ লক্ষ টাকার তছরূপের অভিযোগ রয়েছে। পিটিশনে ইডির আরও দাবি, অপরাধের ২০ কোটিরও বেশি টাকা তার কাছে গেছে এমন তথ্যের ভিত্তিতে প্রতীক জৈনের বাড়িতে তল্লাশি চালানো হয়। বৃহস্পতিবার সকাল ৭:১০ নাগাদ ইডির একটি দল প্রতীক জৈনের বাড়িতে পৌঁছয়। তার প্রায় ৫ ঘন্টা পর সকাল ১১:৫৫ প্রতীক জৈনের বাড়িতে পৌঁছে যান কলকাতার পুলিশ কমিশনার মনোজ ভার্মা। এর ৫ মিনিটের মধ্যেই বেলা ১২টায় আইপ্যাক কর্তা প্রতীক জৈনের বাড়ির সামনে পৌঁছে যান খোদ মুখ্যমন্ত্রী। এরপর যা হয় তা নিয়েই তোলপাড় চলছে রাজ্য রাজনীতিতে। সত্যজিৎ বৈদ্য, দীপক ঘোষ ও পার্থপ্রতিম ঘোষের রিপোর্ট, এবিপি আনন্দ। এসআইআর ইস্যুতে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে পঞ্চমবারের জন্য চিঠি দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। চিঠিতে তাঁর অভিযোগ, এসআইআর এর শুনানির সময় ভোটাররা প্রয়োজনীয় নথি জমা দিচ্ছেন, কিন্তু বহু ক্ষেত্রে নথি জমা দেওয়ার পরও তার প্রাপ্তি স্বীকার করা হচ্ছে না। এসআইআর এর চূড়ান্ত তালিকা প্রকাশ হতে বাকি আর ১ মাস। এখন অনেককেই ডেকে পাঠানো হচ্ছে, তথ্য চাওয়া হচ্ছে, শুনানি চলছে। শুনানি জেরে আতঙ্কে মৃত্যুর অভিযোগ অব্দি উঠছে। রোগগ্রস্ত বহু বৃদ্ধ বৃদ্ধাকে শুনানির জন্য কষ্ট করে হাজির হতে হচ্ছে, তাদের হেনস্থা হতে হচ্ছে বলেও অভিযোগ। এই আবহেই এসআইআর ইস্যুতে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে পঞ্চমবারের জন্য চিঠি দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ৪৮ ঘন্টার মধ্যে দ্বিতীয়বার এই চিঠিতে মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছেন, দেখা যাচ্ছে এসআইআর এর শুনানির সময় ভোটাররা প্রয়োজনীয় নথি জমা দিচ্ছেন, কিন্তু বহু ক্ষেত্রে নথি জমা দেওয়ার পরও তার প্রাপ্তি স্বীকার করা হচ্ছে না। ভেরিফিকেশনের সময় এই ডকুমেন্টগুলোকে নট ফাউন্ড বা রেকর্ডে নট অ্যাভেলেবল বলে দেখানো হচ্ছে এবং এর প্রেক্ষিতে ভোটারদের নাম ভোটার রোল থেকে ডিলিট করে দেওয়া হচ্ছে। আগে একটা ভানু সিংহের পদাবলী ছিল, এবার ওরকম কোন সিংহীর পত্রাবলী হবে ভবিষ্যৎ, বই বেরোবে। মুখ্যমন্ত্রী জানেন চিঠির পরিণতি কি। সুস্থ স্বাভাবিক মানুষ যাদের আইন সম্পর্কে বিন্দুমাত্র ধ্যান ধারণা আছে, যারা রাজনীতিতে আছেন, রাজনীতির বাইরে আছেন, সামনে চিঠি এটা প্লেইং টু দ্য গ্যালারি ছাড়া কিছু নয়। তবে মানুষ অবুঝ নয়, মানুষ রাজনৈতিকভাবে অচেতন নয়, মূর্খ নয়। এই চিঠি দিয়ে কারোর মন ভেজানো যাবে না। লজিক্যাল ডিসক্রিপেন্সির তালিকা নিয়ে আগাগোড়াই আপত্তি করে আসছে তৃণমূল। বারবার এই নিয়ে সরব হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবার জ্ঞানেশ কুমারকে দেয়া চিঠিতে এই নিয়ে নির্দিষ্ট করে অভিযোগ করলেন মুখ্যমন্ত্রী। সোমবার লেখা চিঠিতে তিনি লিখেছেন, শেষ এসআইআর এর প্রেক্ষিতে ডিজিটালাইজ ডেটাবেস না থাকলে যেগুলি স্থানীয় ভাষায় ছিল সেগুলিকে এআই টুল ব্যবহার করে ইংরেজিতে ট্রান্সলেট করা হচ্ছে। এই ট্রান্সলেশনের সময় ভোটারদের নাম, বয়স, লিঙ্গ এবং সম্পর্ক এবং অভিভাবকের নামের ক্ষেত্রে বড় ভুল হচ্ছে। এর ফলে প্রচুর ডেটা মিসম্যাচ হচ্ছে, যা বৈধ ভোটারদেরকে লজিক্যাল ডিসক্রিপেন্সির ক্যাটাগরিতে ফেলে দিচ্ছে। এরই সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় চিঠির শেষে লিখেছেন, আমি বিশ্বাস করি এই ইস্যুতে আপনি অবিলম্বে নজর দেবেন, শুধুমাত্র নাগরিকদের যন্ত্রণা, হেনস্থা বন্ধ করার জন্য নয়, তাদের গণতান্ত্রিক অধিকার রক্ষা করার স্বার্থে। ২০০৫ সালে মুখ্যমন্ত্রী যেদিন এই কাজটি করেছিলেন, তার আগে তো ২০০৩-এর এসআইআর হয়েছে এখানে। যে মুখ্যমন্ত্রী ক্ষমতায় আসবার আগে শাসক দলের বিরুদ্ধে সরাসরি বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ভোটার লিস্টের নাম ঢুকিয়ে দেওয়ার মতো, এটা কার্যত একটা দেশবিরোধী অবস্থান। একজন ফরেন ন্যাশনালকে নিজের ভোটার লিস্টে ঢুকিয়ে দেওয়া, সেটাকে যিনি অভিযোগ করে ছুঁড়ে ফেলেছিলেন পার্লামেন্টের মধ্যে রেকর্ডে, আজকে তিনি এই ধরনের কথা বলছেন। আমরা তো তার কাগজটার খোঁজ করছি। পরপর মুখ্যমন্ত্রীর দেওয়া চিঠির প্রেক্ষিতে কি এসআইআর নিয়ে কোনো পদক্ষেপ নেবে নির্বাচন কমিশন? সেটাই এখন দেখার। দীপক ঘোষের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।